এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকাল বেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি। আকীদার দৃষ্টিকোণ থেকে এগুলো শিরকি কাজ, কিন্তু এগুলো আমরা করতেছি বাঙালি সংস্কৃতির দোহাই দিয়া। তারাও শিরক করত সাংস্কৃতিক দোহাই দিয়ে, আমরাও শিরক করি কিনা? কেন বলি? আমাদের ধীরে ধীরে সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আমাদের বাঙালি সংস্কৃতি হতে হবে শিরক মুক্ত, কুফর মুক্ত, পরিশুদ্ধ, পরিমার্জিত, স্বচ্ছ। সেখানে কোনো শিরক থাকতে পারবে না। যারা বেদাতের বিরুদ্ধে ওয়াজ করে তারা আবার এই শিরকগুলোর বিরুদ্ধে কথা বলে না, এতে তো দাওয়াত থাকবে না। বাংলাদেশে জঙ্গি নাটক করে অনেক আলেম ওলামাকে নির্যাতন করা হলো, আর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পরিচিত করা হলো বাংলাদেশ একটা টেরর স্টেট। যারা ছিল তারা দেশের বিরুদ্ধে কাজ করছে না, পক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটি জঘন্যতম চক্রান্ত তারা হাতে নিয়েছে। আরে আমি তো বহু আগ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলি, পুরাপুরি শরিয়া আইন না মানলেও কিছু ক্ষেত্রে মানেন না। আগে কথা বলেন, যদি ফৌজদারিতে শরিয়া আইন মানা হতো তো 7 বছরের নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটত না। ঘটছে? কথা বলেন। এ লোকের ফাঁসি 2-4 বছরে হবে, সরকারকে দায় দিতে পারবেন না। এটা হচ্ছে আইনের ফাঁকফোকর, ত্রুটিপূর্ণ ব্রিটিশ আইন, ত্রুটিপূর্ণ। ওরা গেছে 200 বছর আগে, কিন্তু ওদের আইন আমরা ছাড়তে পারলাম না। কিন্তু আপনি যদি বিশ্বের সবগুলো উন্নত রাষ্ট্রকে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্র ব্রিটিশ আইনকে পরিমার্জন করে নিজেদের মতো তৈরি করছে। বরং পৃথিবীর অনেক টপ মোস্ট স্মার্ট কান্ট্রি, সর্বাধুনিক রাষ্ট্রগুলো গোপনে শরিয়া আইনকে অনুসরণ করে। আমি একটা উদাহরণ দিই, সিঙ্গাপুর গেছেন? আমি ওয়াজ মাহফিলে সুবাদে বহুবার গেছি। এত প্রোগ্রাম আল্লাহ আমাকে করাইছেন। সিঙ্গাপুরে কোনো আলেম মাঠে প্রোগ্রাম করে নাই, আমি করেছি। 18 সালের পর থেকে হোলি আর্টিজানের ঘটনার পর আর কোন আলেমকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয় না। কিন্তু হোলি আর্টিজান এটা ঘটাইছে তো ভারতের র, ঘটাইছে ভারতের র। ভারত থেকে জাকির নায়েককে সরাইল অজুহাত। বাংলাদেশে জঙ্গি নাটক করে অনেক আলেম ওলামাকে নির্যাতন করা হলো, আর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পরিচিত করা হলো বাংলাদেশ একটা টেরর স্টেট। যারা ছিল তারা দেশের বিরুদ্ধে কাজ করছে না, পক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটি জঘন্যতম চক্রান্ত তারা হাতে নিয়েছে। আপনার সিঙ্গাপুরকে দেখেন কতটা ডেভেলপ। আমরা স্বাধীন হয়েছি 1971 সালে, ওরা 1965 সালে। আমরা তৃতীয় বিশ্বের হয়ে গেলাম, ওরা প্রথম বিশ্বে চলে গেছে। সিঙ্গাপুরের যে ফাউন্ডার ফাদার লি কুয়ান, নাম শুনছেন? তার লেখা একটা বই আছে, পড়বেন, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, সিঙ্গাপুর স্টোরি 1965 to 2000। তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে কিভাবে আসলো সিঙ্গাপুরের গল্প। 1965 সাল থেকে 2000 সাল লি কুয়ান 31 বছর ক্ষমতায় ছিল, পুরা দেশকে দুর্নীতি মুক্ত করে দিয়েছে, গোপনে সে শরিয়া আইনকে মানছে আর অনুসরণ করছে খেলাফা পদ্ধতি। গণতন্ত্রে 5 বছর পর পর নেতা পরিবর্তন হয়, খেলাফা পদ্ধতিতে যোগ্য নেতা একবার বসলে বিনা কারণে পরিবর্তন। খেলাফা পদ্ধতির অনুসরণ করছে। লি কুয়ানকে তারা নেতা বানাইছে, মৃত্যু পর্যন্ত নেতা, দেশ উন্নত হয়ে গেছে। রাশিয়ার দিকে তাকান, মিস্টার পুতিন
1999 সালে ক্ষমতায় বসছে, 2026 সাল পর্যন্ত 27 বছর ক্ষমতায়। 7 বছর পর পর একটা নির্বাচন হয়, কিন্তু নেতা একজনই। অনুসরণ করছি কি ডেমোক্রেসি, সমাজতন্ত্র না খেলাফা? কথা বলেন কি? সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি, শি জিনপিং তাকে আমৃত্যু নেতা বানায় নিয়েছে। চায়নার যে প্রেসিডেন্ট, তার একেবারে আইন করে নিছে, যতদিন বেঁচে আছে এই বেটা আমাদের প্রেসিডেন্ট। অনুসরণ করছি কি গণতন্ত্র, সমাজতন্ত্র না খেলাফা? ওরা খেলাফা অনুসরণ করে উন্নত হয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের আইন হচ্ছে মৃত্যুদণ্ডের শাস্তি সর্বোচ্চ 3 মাসে কার্যকর হবে। আমরা পারছি? ওরা খেলাফাকে, ইসলামী শরিয়া আইনকে অনুসরণ করছে। আমাদের নারায়ণগঞ্জে 7 খুনের আসামিরা ফাঁসি হয়েছে না জামাইয়া ধরে জেলে আছে? এটা নারায়ণগঞ্জের কলঙ্ক না? কথা বলেন। আমরা নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করতে পারি নাই, কারণ আইনের ফাঁক ফোকরে তারা এখনো জামাইয়া ধরে আছে। সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি হয় 3 মাসে। কারো কাছে যদি ড্রাগ পাওয়া যায়, ড্রাগ সিঙ্গাপুরে, তাকে আদালতে তোলা হয় না, দ্রুত বিচার কার্যকর করা হয়। সিঙ্গাপুরের ভাষায় বলে রোদানি, বেত্রাঘাত। এই যে বেত্রাঘাত দৌড়া, এটা কি প্রচলিত আইন না শরিয়া আইন? সর্বোচ্চ আঘাত 11টা। ইলেকট্রিক ব্যাট পাছায় 11টা দিতে হয় না, 7-8টা দিলে গোস্ত কিমা হয়ে যায়। যে 3টা খাইছে জীবনে, সে হেরোইনের পোটলা নিবে? ইয়াবা, গাঁজা, বাবা, চরস, আফিম? আমরা তো পারি নাই। আমাদের দেশে পুলিশ কষ্ট করে নেশাখোরকে ধরে, আর নেশাখোর প্রিজন বেনে উঠে পুলিশের বিদ্যাঙ্গুলি দেখায় যে আমি তো জামিন পাচ্ছি। কথা বলেন। বাংলাদেশে শুনছেন কোন ডাকাতের মৃত্যুদণ্ড হয়েছে? কিন্তু মানুষের হাতে মৃত্যু হয়েছে শুনছেন? এটা মবক্রেসি। মানুষ যখন দেখে ডাকাতের কোনো শাস্তি হবে না আদালতে, তখন সে নিজেই ডাকাতকে মেরে ফেলে। এতে ডাকাতি কমছে না বাড়ছে? কমছে। ডাকাতরা পুলিশকে ভয় পায় না, পুলিশ আসলে মনে করে এই তো আমাদের ভাই আসছে, সেভ করবে। জনগণকে ভয় পায় যে এরা আমাকে মেরে ফেলবে, এদের কাছে কোনো আপিল। যদিও এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে ইসলাম সমর্থন করে না, প্রচলিত আইনও সমর্থন করে না। কিন্তু আমরা এমন ত্রুটিপূর্ণ আইনে আটকা পড়ে গেছি যে আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। কথা বলে না ঠিক? তাহলে আমাদের উচিত শরিয়া আইনের অনুসরণ। শরিয়া আইনকে অনুসরণ করলে কিশোর গ্যাং থাকবে? কথা বলে না। থাকবে? জেনা থাকবে? দর্শন থাকবে? নেশা থাকবে? আমি সরকারকে অনুরোধ করব, ফৌজদারি ক্ষেত্রে অন্তত শরিয়া আইনটা আপাতত মানেন। দেশের চেহারা পাল্টে যাবে।